পলাশপুর নামের একটা ছোট্ট গ্রামে মায়া তার দিদা এবং বাবার সাথে থাকতো। তবে মায়া অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে, সেইখানে সে মায়ের ভালোবাসা কখনোই পায়নি। দিদা, তুমি একটু বাবাকে বলো না যে আমার জন্য একটা মা আনতে। তুমি তো জানো সেই ছোটবেলা থেকে আমি মায়ের ভালোবাসা পাইনি। আমি দেখেছি সবাই তার মেয়েকে কত ভালোবাসে, মায়ের আদর কত পায়, তবে আমি কখনো এখনো দেখিনি যে মায়ের ভালোবাসা কি হয়। দিদা, তুমি একটু বাবাকে বলো না বুঝিয়ে আমার জন্য একটা ভালো মা নিয়ে আসতে, যে আমাকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে। হ্যাঁ রে দিদি ভাই, আমিও তো সেটাই ভাবছি। আমারও তো বয়স হয়েছে, সংসারে তেমন কাজকর্ম করতে পারি না। আর তুইও তো শায়না হয়ে গেছিস, দুদিন পর তোরও বিয়েটা হয়ে চলে যাবি। কিন্তু বাড়িতে যে আমাকে একা থাকতে হবে, আর তোর বাবা তো কাজের জন্য বাইরে বাইরে থাকে। তাই ভাবছিলাম যদি একটা তোর বাবা বিয়েটা করে আমার একটু ভালো হবে। বাড়িতে গল্পকল্পি করার জন্য একটা লোক পেয়ে যাব, আর সংসারে কাজকর্মগুলো একটু করতে পারবে। দিদা, তুমি যে কি বলো না, আমাকে বিয়ে দেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো। আমার বয়স কত হয়েছে বলো তো? আমি আগে আমার মায়ের ভালোবাসা আদর খাবো, তারপরে বিয়ে করব। এখন আমি ওইসব বিয়ে থা করতে পারবো না, বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদিভাই, আমার ঘাত হয়েছে। আমি তোকে বিয়ের কথা বলবো না মা, এবার একটু শান্ত হয়ে যা তো দেখি। তোর বাবা আসলে আজকে তোর বাবার সাথে কথা বলবো। আর তখন সেখানে খুশির বাবা মদন চলে আসে। আরে মা, তা দিদা নাতনি বসে বসে এত কি গল্প করছো শুনি দেখি আমি একটু। ওকা, তোর বিয়ের কথা এখানে আলোচনা হচ্ছে রে বাবা। তোর মেয়ের যে একটা মা চাই, মায়ের আদর খাওয়ার জন্য। তা বলছিলাম যে খোকা, তুই একটা বিয়ে থা করে নে বাবা। আমারও তাহলে একটু রেহাই পাবে সংসারের কাজকর্ম থেকে, আমারও তো বয়স হয়েছে। এ কি বলছো মা? এইসব আমি করতে পারবো না। আর খুশি যেটা বলবে কি তুমি সেটা মেনে নেবে বলো তো? আমারও তো বয়সটা হচ্ছে, বলো তো দেখি। আর এখন বা কে বিয়ে করবে? আর হ্যাঁ, তুমি খুশির কথা শুনে শুনে তুমি ওর তালে তাল দিও না তো মা। বাবা, তুমি দিদাকে কেন বকাবকি করছো বলো তো? আমি তো দিদাকে বলেছিলাম। আর শোনো না বাবা, তুমি তো জানো সেই ছোটবেলা থেকে আমি মায়ের ভালোবাসা পাইনি, তাই মায়ের ভালোবাসা কেমন হয় সেটাও আমি দেখতে চাই। তুমি একটা মা এনে দাও না বাবা। দেখো দিনে মেয়ের কাণ্ড, এত বড় হয়ে গেছে আবার বলে নাকি মা এনে দাও। কেন রে? আমি হচ্ছি তোর মা, তোর বাবা, সব কিছু। তোরা আমাকেই এ কর, অত মাটা আনার দরকার নেই, বুঝেছিস? দেখো দিদা, দেখো বাবা, আমি একটা কথা বলে দিচ্ছি, যদি না আমার মা আসে তাহলে আমি কিন্তু খাওয়া দাওয়া সব ছেড়ে দেব। এটা কিন্তু তোমরা মনে রেখো। দেখ বাবা, একটা কথা বলি, দুদিন পর তোর মেয়ের বিয়ে হলে চলে যাবে। আমার তো বয়স হয়েছে, আমি আর কতদিন বা থাকবো বল তো? সারা জীবন যে তোকে একা থাকতে হবে, আর তোর সাথে থাকার জন্য একজন কাউকে দরকার তো বল বাবা, যে তোকে দেখাশুনো করে রাখবে। শোন বাবা, তোর মেয়ে যা বলছে ভালোই বলছে, তুই একটা বিয়ে করে নে বাবা, একটা বিয়ে করে নে। এমনভাবে মদনকে তার মেয়ে এবং তার মা মিলে তাকে বোঝাতে থাকে। তারপর সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবে মদন তার মা এবং মেয়ের কথা ভেবে সে একটা বিয়ে করে নিয়ে আসে। এ কি খুশি, তুমি কেন রান্নাঘরে? আর তুমি রান্না বান্না কেন করছো বলো তো? আমি এখন তো এখানে চলে এসেছি, এবার থেকে বাড়ির সব দায়িত্ব আমার, বুঝেছো? আর হ্যাঁ, তোমাকে রান্না বান্না কিছুই করতে হবে না, সংসারের সব কাজ আমি করব। না না মা, তুমি কেন করবে বলো তো? তোমাকে রান্না বান্না করতে হবে না। আর এমনিতে তুমি আসার আগেই বাড়ির সব কাজ তো আমি করতাম। দিদার তো বয়স হয়ে গেছে, তাই জন্য দিদা করে না। শোনো মা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি সব রান্না বান্না করতে পারবো। না না, মা থাকতে মেয়ে কেন সব কাজ করবে বলো তো? আজ থেকে তুমি পুরোপুরি ছুটি। আজ থেকে তুমি যত খুশি তোমার বন্ধুদের সাথে খেলা করো, খুব আনন্দ করো, বিশ্রাম নাও। তবু তোমাকে সংসারে কোনো কাজ করতে হবে না, বুঝেছো? সব কাজ আমি দেখে নেব। আর এমনিতে আমি তো তোমার মা বলো, তোমার সব কিছু দায়িত্ব খেয়াল আমিই রাখবো। জানো তো মা, তুমি না খুব ভালো। আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি, তবে এখন বুঝতে পারছি মায়ের ভালোবাসা কত ভালো হয়। আমি অনেককে দেখেছি তার মারা তাদের মেয়েকে কত ভালোবাসে, এই কারণে আজকে বুঝলাম যে মায়ের ভালোবাসা কেমন হয়। সত্যি মা, আমি তোমাকে পেয়ে আমি অনেক ধন্য। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, ঠিক আছে, এবার দেখি ওখান থেকে ওঠো তো। এবার আমাকে সব কিছু রান্নাবান্না ভালোভাবে করতে দাও।
ঠিক আছে মা, আমি কিন্তু উঠে যাচ্ছি। তবে কিন্তু আমি তোমার পাশে বসে বসে সব কিছু দেখবো মা। তবে কিন্তু তুমি এটা না করতে পারবে না। তবে এমনভাবে মায়ের মেয়ের সম্পর্ক খুব ভালো কাটছিল। তবে একদিন মদন শহরে যাওয়ার জন্য তার পরিবারকে বলতে থাকে। আচ্ছা শোনো রূপা, এবার আমি শহরে কাজে যাচ্ছি। এই সংসারটা পুরো তোমার হাতে ছেড়ে গেলাম, ঠিক আছে? তুমি আমার মেয়েটাকে দেখো, আদর যত্নে রেখো, আর আমার মাকেও সাথে তুমি যত্নে রেখো। এই সংসারটা যে তোমার হাতে আমি ছেড়ে যাচ্ছি। তুমি একদম নিশ্চিন্তে যাও, কোনো অসুবিধা হবে না। সংসারের সব কিছু আমি সামলে নেব। আর এখানে সবাইকে ভালোভাবে দেখে শুনে রাখবো। তুমি শুধু মন দিয়ে কাজ করো তো, এইসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আর তুমি তো জানো এই পরিবারটা এখন থেকে তো আমার। তাহলে আমি আমার পরিবারকে খেয়াল রাখবো না তা কি করব বলো তো? তুমি সাবধানে যাবে আর সাবধানে আসবে। আমি জানি রূপা, আমার পরিবারকে তুমি নিজের পরিবার করে নিয়েছো, তাই জন্য আমার কোনো দুশ্চিন্তা নেই। তবে হ্যাঁ, আমার খুশি মাকে তুমি একটু দেখে শুনে রাখো। আর আমি জানি তুমি আমার খুশি মাকে খুবই ভালোবাসো, আর এটা দেখেও আমার খুব ভালো লেগেছে। এমনভাবে যেন তোমাদের সম্পর্ক ভালোই থাকে। হ্যাঁ বাবা, মা তো আমার খুব ভালোবাসে। মায়ের ভালোবাসা পেয়েছে আমি খুব খুশি, জানো তো বাবা। আর শোনো বাবা, তুমি যে এই কাজে যাচ্ছ, এবার কবে বাড়ি ফিরবে বলো তো? হ্যাঁ রে মা, জানি, সেই কারণে তো আমি নিশ্চিন্ত। জানিস তো মা, কবে দেখি ছুটি পাই তারপরে আসবো। ছুটি পেলেই সঙ্গে সঙ্গে আমি তোদের কাছে চলে আসবো। কেউ কি চায় যে তার পরিবারকে ছেড়ে সে বাইরে গিয়ে কাজ করে? বল, কি করব বলতো? সব কিছু তো তোদের জন্য, আর আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, বুঝেছিস? জানিস বাবা, তুই যে এত দূরে যাচ্ছিস এই প্রথমবার কাজের জন্য, আমার মন যে সায় দিচ্ছে না। তোকে ছাড়তে যে মন চাইছে না রে বাবা, কি করি বলতো? আর এমনিতে না গেলে তো খাওয়া দাওয়া আমাদেরও হবে না। কাজকর্ম তো করতে হবে তোকে, বল। আর শোন বাবা, তুই কিন্তু সময়ে সময়ে খাওয়া দাওয়া করিস ঠিকঠাক, আর সাবধানে থাকিস রে বাবা। ওহো মা, তুমি এত চিন্তা করো না তো। দেখো মা, কাজের জন্য তো বাইরে যেতেই হবে। এখানে তো তেমন ভালো কাজকর্ম পাওয়া যায় না। আর শহরেতে বেশি টাকাও দেবে, আর ভালো কাজও পাওয়া যাবে। তাই দেখো মা, শহরে তো যেতেই হবে। আর শোনো মা, তোমরা সাবধানে থেকো, আর আমার খুশি মাকে ভালোভাবে রেখো দেখে শুনে। এখন আমি আসি গো। আচ্ছা শোনো, তুমি সাবধানে যাও, আর সময় পেলে সময়ের মাঝখানে মাঝখানে আমাকে ফোন করো। এই বলে মদন সে কাজের জন্য শহরে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে 2 দিন কেটে যায়। এই যে মহারানী, এখানে বসে বসে দিদার সাথে গল্প করা হচ্ছে, তার সংসারের কাজগুলো কে সারবে শুনি? রান্না বান্নাও তো করতে হবে। যা গিয়ে রান্না বান্নাটা সেরে ফেলতো দেখি। মা, তুমি ততক্ষণ রান্নাটা একটু বসিয়ে দাও, আর আমি এক্ষুনি আসছি। তোমার হাতে হাতে সব কাজ সেরে দেবো মা। কি? আমি করব রান্না বান্না? না না, আমি তোকে রান্না করতে বলেছি, আমি করব না রান্না বান্না। আজকেকার পর থেকে সংসারের সব কাজ তুই করবি, আর রান্না বান্নাও পর্যন্ত তোকে করতে হবে। কোথাকার এলো রে আমার মহারানী, যে তার জন্য নাকি আমি রান্না বান্না করে খাওয়াবো? শোন, ওইসব হবে না। আজকেকার পর থেকে নিজেদের জিনিস নিজেরাই করে খাবি। আর হ্যাঁ, আমি ওইসবগুলো রান্না বান্না কারোর জন্য করতে পারবো না, বুঝেছিস? কেন বৌমা, তুমি এমনভাবে আমার নাতনির সাথে ব্যবহার কেন করছো? যখন খোকা বাড়িতে ছিল, তুমি তো খোকার সামনে ওকে কোনো কাজ করতে দিতে না। সব সময় তুমি কাজ করতে। আর আজকের খোকা না যেতে যেতে তুমি তোমার আসল রূপ বের করছো। এমনভাবে কেন আমার নাতনির সাথে ব্যবহার করছো বলো তো? দেখ বুড়ি, বেশি কথা বলবি না, ঠিক আছে? যদি তুইও বেশি কথা বলতে আসিস না, তাহলে তোরও খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। আর না খেয়ে এখানে মরে পচে থাকবি, কেউ তোকে দেখতে আসবে না, শুনেছিস? আর হ্যাঁ, আজকেকার বাড়ির সব কাজগুলো তোরাই দুজন মিলে করবি। আজকের কেন, প্রত্যেক দিন করবি, ঠিক আছে? তোর ছেলে যতদিন এখানে ছিল, যখন গিয়েছে তখন এইখানকার সব কাজ আমি করতে পারবো না। তোদের চাকরানি আমি নয়, বুঝেছিস? দিদা, তুমি একটু চুপ করে থাকো, তুমি আর কোনো কথা বলো না। আমি বাড়ির সব কাজ করবো। আর তোমার তো বয়স হয়ে গেছে, এখন যদি তুমি কাজ করতে করতে তোমার কোমরে হাঁটুতে লেগে যায়, তাহলে যে যন্ত্রণা করবে। তোমাকে কোনো কাজ সারতে হবে না। আর এমনিতে আমি তো বাড়ির কাজ পারি দিদা, আমি সব করে নেব। দেখ খুশিমা, ভুল তো আমাদের। তোর বাবা অনেকবার করে বলেছিল বিয়ে করবে না। আমাদের চাপের কারণে বিয়ে করে দেখ বাড়িতে কালসাম নিয়ে চলে এসেছি। এইবার দেখ আমাদের ওপর কত অত্যাচার হবে। দেখে নে একবার, তুই তো বলেছিলিস না মায়ের ভালোবাসা পাবি। দেখ এইবার তুই কত ভালোবাসা পাস, সেটা তুই ভালোভাবে দেখে নে মা।
এই শোন, তোদের আদিক্ষেতা বন্ধ হলে এবার যা গিয়ে কাজকর্ম করে আমাকে উদ্ধার কর। আমাকে সময়ে সময়ে খেতে না দিলে বাড়ি পুরো মাথায় করে রাখবো, ঠিক আছে? যা তাড়াতাড়ি রান্নাটা বসা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি গিয়ে সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিচ্ছি। তারপর খুশি রান্না করতে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রূপা খুশিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো এবং খুশিকে মারধরও পছন্দ করত। তার দিদা যদি তাকে কিছু বলতো, তার দিদাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিত। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন খুশি জল নিয়ে বাড়িতে ফিরছিল, তবে সেখানে ছিল গ্রামের মলন মশাইয়ের ছেলে। আরে বাহ, এই মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে। এই মেয়েটা কে রে? আগে মোড়ল মশাই, আপনি জানেন না, এটা তো মদনের মেয়ে গো, মদনের মেয়ে, একমাত্র মেয়ে। বাবা, মদনের মেয়ে এত সুন্দর ডাগর ডগর হয়ে উঠেছে, যেমন রূপবতী তেমন সুন্দরীও আছে। তা বলছিলাম যে কি, একে বিয়ে করলে কেমন হয় বলতো বলা? এ কি বলছেন মালিক? মদনের মেয়ে যে অনেক ছোট, আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আর এমনিতে আপনার বিয়ে থাও হয়ে গেছে। তাহলে আপনি ওকে কেন আবার বিয়ে করবেন বলুন তো? আপনার বাড়িতে তো বউ আছে। দেখ ভোলা, তোর বৌদিকে আমার আর ভালোই লাগে না। আর কি বয়স বলছিস বলতো? ছেলেদের কোনো বয়স টয়স হয় না, বুঝেছিস? আর মেয়েরা এমনিতে কুড়িতে বুড়ি হয়ে যায়। আর শোন, একবার ওদের পরিবারের সাথে কথা বলতো দেখি, আমি ওকেই বিয়ে করব। কিন্তু মালিক, মদন তো এখন তো বাড়িতে নেই। আমার তো মনে হয় না মদন তার মেয়ের সাথে আপনাকে বিয়ে দেবে। তবে একবার আমি চেষ্টা করে দেখছি। তবে হ্যাঁ, মদনের কিন্তু বউ আছে, সবে যে নতুন নতুন বিয়ে করেছে। যদি পারি একবার মদনের বউয়ের সাথে গিয়ে কথা বলবো। আবার এটাও শুনেছি মদনের বউ নাকি ওর মেয়েকে একদম পছন্দ করে না, সব সময় বাড়িতে অনেক অত্যাচার করে। দেখ ভোলা, তুই একটা কাজ কর। যদি ওরা তেমনভাবে না মানে তাহলে টাকার লোভ দেখা। যে কোনোই মূল্যেই হোক না কেন, ওই মেয়েকে আমার চাই। আমি ওকেই বিয়ে করব, আর ওকেই আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মালিক, আমি কথা বলবো মদনের বউয়ের সাথে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রূপা একদিন তার বাপের বাড়িতে যাচ্ছিল, আর রাস্তায় দেখা হয়ে যায় সেই ভোলার সাথে। আরে ও বৌদি, ওই যে মোড়ল মশাই আছে না আমাদের গ্রামে, তো ওনার ছেলে আপনাদের বাড়ির মেয়েকে পছন্দ করেছে। বলছে নাকি আপনাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে চাই। আরে মরণ নাকি, যে একটা বুড়ো বামদো ছেলে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করবে? তা কি চোখের মাথা কি খেয়ে বসেছে নাকি? একবার ওদের বয়সটা দেখো আর আমাদের বাড়ির মেয়ের বয়সটা দেখো। বয়সে বয়সে কখনো হয় নাকি? বলুন যে অন্য কোনো মেয়ে দেখতে, আমাদের বাড়ির মেয়ের সাথে ওরকম একটা বয়স্ক ছেলের বিয়ে দেবো না। হ্যাঁ, আরে বৌদি, একবার তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওরা যে অনেক ধনী, ওদের কাছে অনেক টাকা পয়সা আছে। আর এমনিতে তোমাদের বাড়ির মেয়ে যদি ওই বাড়ির বৌমা হয়ে যায়, তাহলে কি ক্ষতি আছে বলো তো? রাজরানী হয়ে থাকবে, রাজরানী। আর শোনো, আমি তো শুনেছিলাম ওই ছেলের একটা বিয়ে হয়ে গেছে আগে থেকে। তাহলে সেই বউটা নিয়ে ঘর সংসার করতে বলো না। আবার অন্য মেয়ের দিকে কেন নজর পড়েছে বলো তো? ওর থেকে কত বয়স কম আমাদের বাড়ির মেয়ে, তবু বলছে নাকি ওকে বিয়ে করবে। দেখো, আমার বর একদম এইসব মেনে নেবে না। হ্যাঁ, আর কখনো বিয়ে দেবে না। যাও যাও যাও, এখান থেকে যাও তো দেখি, আমাকে যেতে দাও আমার বাড়িতে। আরে বৌদি, ভালোভাবে শুনে যাও কথাটা। তোমাদের বাড়ির মেয়েকে যদি একবার বিয়ে দাও মোড়ল মশাই ছেলের সাথে, তাহলে কিন্তু তোমাকে 2 লাখ টাকা দেবে বলেছে। এইবার তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে। তখন রূপা মনে মনে ভাবতে থাকে, আরে 2 লাখ টাকা, এত টাকা দেবে? তাহলে আমি কেন রাজি হব না? আর এমনিতে ওই মেয়ে আমার কোনো হোমে যজ্ঞেও লাগে না। আমার নিজের মেয়ে হলে নয় ভাবা যেত। নিজের যখন মেয়ে না, তাহলে আমার এত ভেবে কি লাভ? তার থেকেও বুড়ো হোক আর যাই হোক, ওর সাথে বিয়ে দিয়ে একে বিদায় করব, তাহলে ভালোই হবে। আরে আরে ভাই, শোনো শোনো, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম বলো তো। ওরকম একটা বড়লোক ঘরেতে আমাদের বাড়ির মেয়েকে দিলে রাজরানী থাকবে। আর কোন বাবা মা চাইবে না বলো তো তার মেয়ে ভালো থাকুক? শোনো শোনো, আমি রাজি আছি। আর হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আমাদের বাড়ির মেয়ের সাথে তোমাদের মোড়ল মশাইয়ের ছেলের বিয়ে দেব, বুঝেছো? আচ্ছা ঠিক আছে বৌদি, আমরা বিয়ের জন্য আয়োজন শুরু করে দেব। আর হ্যাঁ, সময়ে তোমাকে টাকাটাও দিয়ে দেবো। তবে দেখো,
তোমরা যদি না আমাকে আগে টাকাটা দাও তাহলে কিন্তু আমি আমাদের বাড়ি মেয়ের সাথে তোমাদের ওই ছেলের বিয়ে দেবো না, বলে দিচ্ছি। আগে আমার টাকা চাই, তারপরে দেবো বিয়ে। এইসব বলে রূপা সে তার বাপের বাড়ি চলে যায়। দেখ মা, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে। দেখে দেখে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে করলি। কেন রে মা, তোর কপালে কি আর কোনো ছেলের জুটতো না নাকি বলতো? এক সন্তানের বাবার সাথে তুই বিয়ে করে নিলি। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না। আর শোনো, আমি কি এমনি এমনি বিয়ে করেছি নাকি? সে আমি সব কিছু ভেবে চিন্তে তারপর বিয়ে করেছি। নতুবা আমার মতো মেয়ে ওরকম একটা লোকের সাথে বিয়ে করবে যার আবার একটা মাত্র মেয়ে আছে? সেরকম দেখে কে বিয়ে করবে বলো তো? মানে তুই আবার কিসের জন্য বিয়ে করেছিস ভেবে চিনতে বল তো দেখি। তোর মাথায় মাথায় কি এমন ফোন দিয়ে আঁটছিস? দেখো মা, আমি তো এমনি এমনি বিয়ে করিনি। আর এমনিতে ওই বুড়ির তো বয়সও হয়ে গেছে। আর ওদের যে একটা মাত্র মেয়ে আছে, তাকে বিয়ে দিলে সে শ্বশুর বাড়ি চলে যাবে। আর বুড়ি তো কদিন পর তো পটল তুলবে। তাহলে তুমি বলো, ওই বাড়িটার মধ্যে আমি একা থাকবো আর ওই জায়গা জমি সব কিছু আমার নামে করে নেব মা। সেই কারণে তো আমি বিয়ে করেছি। নতুবা এমনি এমনি কি এরকমভাবে একটা ছেলের বিয়ে করে বলো তো? দেখ মা, তুই যেই সব ভেবে চিন্তে বিয়ে করেছিস ঠিক আছে, কিন্তু এই সব যদি উল্টোটা হয়ে যায়, সব সম্পত্তি তোকে না দিয়ে যদি ওই মেয়েটাকে দিয়ে দেয়, তখন কি হবে বলতো? তখন তোকে কপালে হাত দিয়ে বসে থাকতে হবে, মনে রাখিস। আরে না গো মা না, শোনো, আমার বর আমাকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। আর তুমি জানো, ওই বাড়িতে আমি একটাও কাজ করি না, সব কাজ ওই বুড়ি আর ওই মেয়েকে দিয়ে করাই। আর তার উপর আর একটা খুশির খবর আছে, আমাদের গ্রামে মোড়ল মশাই আছে, আর তার একমাত্র ছেলের সাথে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দেবো মা। জানো, তার বদলে আমাকে 2 লাখ টাকা দিচ্ছে মা, 2 লাখ টাকা। দিয়ে দে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, যাতে তুই একটুখানি ভালোভাবে থাকতে পারবি। হ্যাঁ গো মা, 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক করেছি। আর হ্যাঁ, বলেও দিয়েছি, যতক্ষণ না আমাকে টাকা দেবে ততক্ষণ আমাদের বাড়ি মেয়ের সাথে বিয়ে দেব না। আর এমনিতে এই বিয়েটা চুরি চামারি করে দিতে হবে। কবে যে ওর বাবা আসবে না আসবে তার কোনো ঠিক নেই। তাই জন্য তাড়াতাড়ি ওর বাবাকে না জানিয়ে বিয়ে দিয়ে দেবো মা। কেন রে মা, তুই জামাইকে না জানিয়ে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিবি? দেখো মা, খুশির তো বয়স অনেক কম। আর এমনিতে ওই ছেলের বয়স যে অনেক বেশি, তার উপর আগে একটা বিয়ে আছে। তাহলে তুমি বলো, এরকম ছেলে দেখে কে বিয়ে দেবে বলো তো? সেই কারণে আমি 2 লাখ টাকা নেব আর ভালোই ভালোই ওকে বিয়ে দিয়ে দেব। রূপা তার মায়ের সাথে কথা বলে তার শ্বশুরবাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে 2 দিন কেটে যায়। তবে খুশিকে টাকা দিয়ে যায় ভোলা। শোন খুশি, 2 দিন পর তোর বিয়ে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, এবার থেকে একটু ভালোভাবে সেজে গুজে থাকবি। বিয়ের সময় যেন মুখ কালো করে আর না থাকিস, বুঝেছিস? আরে বৌমা, এসব তুমি কি বলছো? আমার খুশি মায়ের বিয়ে হবে যে, এখনো ওর বাবা জানলো না যে ওর বিয়ে হবে। আর ছেলে টেলে এখনো আমরা দেখিনি, তাহলে বিয়েটা কোথা থেকে হবে বলো তো? সবার দেখার কি আছে? আমি তোর মা হই, ওর কোনটা ভালো হবে খারাপ হবে তার তো দায়িত্ব আমার। আর আমি ওকে বিয়ে ঠিক করেছি। আমাদের গ্রামের যে মোড়ল মশাই আছে, সেই মোড়ল মশাইয়ের ছেলের সাথে ওর বিয়ে হবে। না না, আমি এই বিয়ে করব না। যতক্ষণ না আমার বাবা আসবে ততক্ষণ আমি বিয়ে করব না। আর এমনিতে ওই লোকটার যে অনেক বয়স বেশি, আমি ওকে বিয়ে করব না। বৌমা, তুমি কার অধিকার নিয়ে এই বিয়ে দিচ্ছ বলো তো দেখি? ওই ছেলের সাথে আমাদের বাড়ির মেয়েকে কখনোই বিয়ে দেব না। আর এমনিতে ওই ছেলের আগে থেকে একটা বিয়ে আছে, তার উপর কেন এখন বিয়ে দেব? আর ওই এত বয়স বেশি ছেলের সাথে আমার নাতনির কখনো বিয়ে দেব না। তুমি এই বিয়ে মানা করে দাও, তোমার কথায় তেনে সব কথা চলবে না এখানে। দেখ বুড়ি, তুই একদম বেশি কথা বলবি না। তোর আশকারা পেয়ে তোর নাতনি এই হয়েছে। আমি যেখানে বিয়ে ঠিক করেছি তো সেখানেই হবে। আর এখন তোর বাবা নেই, তোর এখানে কিচ্ছু করবে না। আর যদি এই বিয়ে না করিস, ঠ্যাং হাত পা ভেঙে বাড়িতে রেখে দেব। দেখো মা, তুমি এতদিন যা বলেছো আমি সব কিছু শুনেছি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। তোমার যা করার তুমি তাই করো, কিন্তু এই বিয়ে আমি কখনো করব না। কি? তুই বিয়ে করবি না? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে দেখ, তোকে মারতে মারতে আমি মেরে ফেলবো। মা, মা আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে মা। মা, মা আমাকে মেরো না, মা আমাকে মেরো না। তারপর রূপা খুশিকে খুব মারার পর সে ওখান থেকে চলে যায়। শোন দিদি ভাই, আমি তোকে একটা কথা বলি, শোন মা, তুই এখানে আর থাকিস না রে।
তোকে বাঁচানোর জন্য এখানে আর কেউ নেই। আমার যে চারিদিক থেকে হাত পা বন্ধ হয়ে আছে, আমার কথা যে এখানে কেউ শুনবে না, বলতে গেলেই আমার উপরও মারধর করবে। শোন মা, তুই বিয়ে থা করে নে, এখানকার থেকে ওখানটায় ভালোভাবে তুই থাকতে তো পারবি। আর এখানে কেন মারকে মরে যাবি বলতো? এখানে থাকলে তুই বাঁচতে পারবি না রে মা, বাঁচতে পারবি না। আর তোর বাবা যে কবে আসবে না আসবে তারও তো জানি না। দিদা, আমি যে এই বিয়ে করতে চাই না দিদা। আমি তো একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, ভালোবাসা চেয়েছিলাম। সেটা কি পাপ ছিল দিদা, বলো না? তাহলে কেন কেন আমার কপালে এত দুঃখ লিখেছে? যে আমাকে এত ভালোবাসে আমার বাবা, সে যে আর এখানে নেই, শহরে কাজে গেছে। আমরা যে এখানে খুব কষ্টে আছি, আমার বাবা জানতেও পারছে না। এমনভাবে দুদিন কেটে যায়। তবে বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই খুশিকে গায়ে হলুদ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই খুশির বাবা চলে আসে। এখানে কি চলছে বলো তো দেখি? সবাই আমাদের বাড়ির সামনে এসব কি করছে? মদনকে দেখে রূপা অনেক অবাক হয়ে যায়। আরে, তুমি যে আজকের এখানে এসেছো? বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। এই বিয়ে আমি করতে চাই না, কিন্তু মা আমাকে ধরে বেঁধে এই বিয়ে দিচ্ছে। এই গ্রামের মোড়ল মশাইয়ের ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছে বাবা। ওর যে বয়স খুব বেশি। বাবা, আমি বিয়ে করতে চাই না বাবা, আমি বিয়ে করতে চাই না। কি? আমার মেয়ের বিয়ে হচ্ছে আর আমি সেটা জানি না? কি রূপা, আমি এসব কী সব শুনছি? তোমার হাতে তো দায়িত্ব দিয়ে গেছিলাম আমার পরিবারকে, যাতে তুমি ভালো রাখো। কিন্তু আমার মেয়ের যে এত বড় সর্বনাশ যে তুমি করে দিচ্ছ, কেন কেন? তুমি একবার আমাকে না জানিয়ে আমার মেয়ের বিয়ে কেন দিচ্ছ? জানো বাবা, তুমি যখন কাজে চলে গেছিলে তারপর থেকে মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমাকে সব সময় মারতো, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। আমি এই বিয়ে করতে চাই না বাবা, এই বিয়ে করতে চাই না। আরে না গো, ও যে খুব মিথ্যে কথা বলতে শিখেছে। জানো কি হয়েছে? ও একটা বাইরের ছেলের সাথে ভালোবাসা করছিল, আর আমি সেটা ধরতে পেরেছি, তাই জন্য তো বিয়ে দিয়ে দিচ্ছি। আর জানো, এখন করে সব খুব মিথ্যে কথা বলে, তাই জন্য তো আমি ওকে একটু মারধর করতাম। আর মারধর বা কোথায় করতাম, শাসনই করতাম। আর ও এমনভাবে তোমাকে বানিয়ে বানিয়ে বলছে, তুমি আমাকে বিশ্বাস তো করো বলো? না রে খোকা, তোর বউ মিথ্যে বলছে, আমরা মিথ্যে বলছি না রে। তোর মেয়েকে খুব মারা মারতো, বাড়ির সব কাজ করাতো রে। তোর বউ একটা লোভী রে, লোভী। সব সময় আমাদের ওপর অত্যাচার করতো। তোর বউ মিথ্যে বলছে রে বাবা। সবাই শুনে রাখো, এই বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না আর হবে না। আর হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে থাকবে। আমি আর কখনো বাইরে গিয়ে কাজ করব না। আর যদি করতে হয় আমি আমার পরিবারকে নিয়ে চলে যাব। তাই এখান থেকে তোমরা চলে গেলে ভালো হয়। আমার মেয়েকে ওরকম একটা ছেলের সাথে বিয়ে দেবো না। আরে মদন দা, তুমি এসব কি বলছো বলো তো? তোমার বউ তো আগে থেকে 2 লাখ টাকা নিয়ে নিয়েছে, আর এখন বলছো যে তোমার মেয়েকে এখানে বিয়ে দেবে না, কিন্তু কেন? দেখো ভাই, একটা কথা বলছি, যে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাছে চাও, আমার কাছে চাইতে এসো না। আমি আমার মেয়েকে ওখানে বিয়ে দেবো না, ব্যাস এইটুকুই। তবে হ্যাঁ, তোমাকে আজকে একটা কথা বলছি রূপা, এই বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নেই। তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি আর আমার স্ত্রী হিসাবে কখনোই মানবো না। আর আমার এই বাড়িতে তোমার আর কোনো দিন জায়গা নেই। আমার মেয়েকে দেখাশুনো করার জন্য, ভালোবাসার জন্যই তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তার বদলে তুমি আমার মেয়ের ওপর অত্যাচার করেছো। চলে যাও এখান থেকে, এখানে আর তোমার কোনো জায়গা হবে না। রূপা মদনের কাছে ক্ষমা চাইলেও মদন ক্ষমা করে দেয় না। মদন রূপাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর রূপা ওখান থেকে চলে যায়। মদন তার মেয়ে এবং মাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। তবে মদনের মেয়ে খুশি তাকে একটা সুন্দর জায়গা, একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু ওখানে খুশি সুখে শান্তিতে সংসার করতে থাকে।